আজকের ভিডিওটির আলোচ্য বিষয় হলো আবহবিকারের শ্রেণীবিভাগ। তো আবহবিকার কাকে বলে সেটা একটু আমাদের জানতে হবে প্রথমে। তো আবহবিকারের সংজ্ঞায় যেটা বলা হয় সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এবং জীবজন্তুর দ্বারা ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থ সেই স্থানেই পড়ে থাকে, তাকে আবহবিকার বলে। অর্থাৎ কি, আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস তথা আবহাওয়ার বিভিন্ন উপাদান, যার মধ্যে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাতের মতন বিষয়গুলো পড়ছে, এবং সর্বোপরি আমাদের যে জীবমণ্ডলের যে জীবজন্তু আছে তার মধ্যে উদ্ভিদ এবং প্রাণী, এই সবার দ্বারা যখন আমাদের পৃথিবীর ভূত্বকের যে শিলাস্তর অর্থাৎ যে শিলা, সেই শিলা যখন যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় অর্থাৎ ভেঙে যায় এবং তার সঙ্গে সঙ্গে রাসায়নিকভাবে বিয়োজিত হয়, এবং বিয়োজিত হওয়ার পর যে নতুন যে পদার্থটা তৈরি হয়, যে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত যে শিলা যেটা তৈরি যেটা উৎপন্ন হয়, সেই যে পদার্থ সেটা যখন স্বস্থানেই পড়ে থাকে, অর্থাৎ মূল যে শিলাটার ওপরেতে এই আবহবিকারের প্রক্রিয়াটা ঘটছে, অর্থাৎ সে চূর্ণ বিচূর্ণ হোক বা বিয়োজিত হোক, সেটা হওয়ার পরেতে সেই মূল শিলাটা আশপাশেতেই যখন এই আবহবিকারগ্রস্ত শিলাটা যখন পড়ে থাকে, চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত শিলা খণ্ডগুলো যখন পড়ে থাকে, সেইটা যে প্রক্রিয়ার মাধ্যমেতে হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে আবহবিকার, আর ইংরাজিতে বলা হয় হচ্ছে ওয়েদারিং। এবারেতে আসা যাক হচ্ছে এই আবহবিকারের শ্রেণীবিভাগ, অর্থাৎ কত রকমের আবহবিকার হয়ে থাকে। মূলত আবহবিকারকে তিনটে প্রধান শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে যান্ত্রিক আবহবিকার, দ্বিতীয়ত হচ্ছে রাসায়নিক, আর তৃতীয়ত হচ্ছে জৈবিক আবহবিকার। যখন যান্ত্রিক উপায়ে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে তখন তাকে যান্ত্রিক আবহবিকার বলা হয়। যখন রাসায়নিকভাবে শিলা চূর্ণ বিচূর্ণ না হয়ে যখন বিয়োজিত হচ্ছে তখন সেটা রাসায়নিক আবহবিকারের মধ্যে পড়ছে। আর যখন জৈবিকভাবে উদ্ভিদ এবং প্রাণীর দ্বারা যখন শিলার আবহবিকার ঘটছে তখন তাকে জৈবিক আবহবিকার বলছে। এবারে এই যান্ত্রিক আবহবিকার অনেকগুলো পদ্ধতির মাধ্যমেতে হয়ে থাকে, যেমন হচ্ছে তাপীয় প্রসারণ, কেলাসন প্রক্রিয়া, শিলাস্তরের চাপ হ্রাসজনিত প্রক্রিয়া, বৃষ্টিপাতের ক্রিয়ার দ্বারা, কলয়েড উৎপাটন প্রক্রিয়ার দ্বারা, কলিকরণ এবং বুদ্বুদজনিত জলের যে বুদ্বুদ সৃষ্টি হয় সেই বুদ্বুদজনিত কারণেতেও আবহবিকার হয়ে থাকে। এবারেতে এই যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আবার আলাদা আলাদা প্রক্রিয়া রয়েছে যেগুলোর মাধ্যমেতে শিলাতে আবহবিকার হয়ে থাকে, অর্থাৎ এরও উপপ্রক্রিয়া আছে। যেমন দেখো, এই তাপীয় যে প্রসারণ হয় সেই তাপীয় প্রসারণ প্রধানত 5টা উপপ্রক্রিয়ার মাধ্যমেতে ঘটে। প্রথমত হচ্ছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ, তারপর স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, গণ্ডশিলা বিদারণ এবং ডার্ট ক্র্যাকিং। তারপরে দেখো, কেলাসন যে প্রক্রিয়া আছে, এই কেলাসন প্রক্রিয়া প্রধানত দুটো প্রক্রিয়াদের মাধ্যমেতে হয়। একটা হচ্ছে তুহিন খণ্ডীকরণ আর একটা হচ্ছে লবণ কেলাস গঠন, লবণের কেলাস গঠন। আর এই শিলাস্তরের চাপ হ্রাসজনিত যে প্রক্রিয়া সেটা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে শিটিং আর একটা হচ্ছে স্যাপলিং। এবারেতে দেখো, এখানেতে এই যে রাসায়নিক যে 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 আবহবিকার যেটা রয়েছে সেটাকেও আবার 5টা ভাগেতে ভাগ করা হয়ে থাকে। 5টা প্রক্রিয়া রয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমেতে এটা হয়ে থাকে। একটা হচ্ছে জারণ, অঙ্গার যোজন, জল যোজন, আর্দ্র বিশ্লেষণ এবং সবশেষে হচ্ছে দ্রবণ। আর জৈবিক আবহবিকারের দুটো প্রধান উপবিভাগ রয়েছে, একটা হচ্ছে জৈব যান্ত্রিক আর একটা হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার। এবারেতে এই যে শ্রেণীবিভাগের যে প্রক্রিয়াগুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদের এবার বিস্তারিত জানতে হবে। তো প্রথমে শুরু করব যান্ত্রিক আবহবিকারের মাধ্যমে। তো যান্ত্রিক আবহবিকার কাকে বলে সেটা একটু জেনে নেব। দেখো, যে প্রক্রিয়া আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ও বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এবং জীবজন্তুর দ্বারা ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং উৎপন্ন পদার্থ সেই স্থানে পড়ে থাকে, তাকে যান্ত্রিক আবহবিকার বলে। অর্থাৎ যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলাস্তর কি হয় না, চূর্ণ বিচূর্ণ হয়। এখানেতে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না,
সম্পূর্ণ যান্ত্রিকভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং চূর্ণ বিচূর্ণীকৃত যে শিলা সেটা মূল শিলার আশপাশেতেই পড়ে থাকে। তো সেই প্রক্রিয়াটাকে বলছে হচ্ছে যান্ত্রিক আবহ বিকার। এবারে এই যান্ত্রিক আবহ বিকার এর যে যে প্রক্রিয়া যেগুলো রয়েছে, যে পদ্ধতিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে এই তাপীয় প্রসারণ, যার মধ্যে আমাদের বেশ কতগুলো প্রক্রিয়া রয়েছে, যেগুলোর মধ্যে প্রথম হচ্ছে এই প্রস্তরচায়ী খণ্ডীকরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশন। তো এই যে প্রক্রিয়াটা হয়, এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে দেখো, যে উষ্ণ মরুভূমিতে, আর এখানে একটা ব্যাপার বলে রাখি, তাপীয় প্রসারণের ক্ষেত্রে এখানেতে তাপমাত্রাটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে, অর্থাৎ দিন এবং রাতের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা অর্থাৎ উষ্ণতার যে পার্থক্য, সেই পার্থক্য এই ধরনের এই তাপীয় প্রসারণ সংক্রান্ত যে পদ্ধতি যেগুলো রয়েছে, অর্থাৎ এই প্রস্তরচায়ী খণ্ডীকরণ, স্বল্পমোচন বা ক্ষুদ্র কণা বিস্ফোরণের মতন যে প্রক্রিয়াগুলো, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এবার দেখো কিভাবে এই প্রস্তরচায়ী খণ্ডীকরণ হয়ে থাকে। তো উষ্ণ মরুভূমিতে এই দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য হয়। আমরা জানি যে যে পৃথিবীর যে উষ্ণ মরুভূমি আছে, সেখানে দিনের বেলায় তাপমাত্রা খুবই বেশি থাকে এবং রাতের বেলাতে সেই তাপমাত্রা আস্তে আস্তে কমে আসে। তো যে কারণেতে দিন এবং রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। এর ফলেতে কি হয়, যে এই যে আমাদের যে ভূপৃষ্ঠের ওপরেতে যে পড়ে থাকা যে শিলা আছে, সেই শিলা এই তাপের কুপরিবাহী হয়ে থাকে, যার ফলেতে এই দিনের বেলাতে এই শিলার উপরের স্তর ক্রমাগত উষ্ণতার দরুন প্রসারিত হয়। যখন দিনের বেলাতে সূর্যের যখন তাপ শিলার উপরিপৃষ্ঠে যখন পড়ে, তখন সেই শিলা প্রসারিত হয়। আর রাতের বেলাতে কি হয়, এটা ঠান্ডার কারণেতে সংকুচিত হয়ে যায়। আর এই কালক্রমে এই যে শিলার মধ্যে এই একটা পীড়ন সৃষ্টি হয়, যা ওই শিলার সহ্যসীমা অতিক্রম করলে শিলাতে যে দুর্বল অংশ বলতে শিলাতে যে সমস্ত সূক্ষ্ম যে ফাটলগুলো থাকে, সেই ফাটলগুলোকে বলা হয়ে থাকে। তো শিলার এই দুর্বল অংশ বরাবর এই অজস্র উল্লম্ব এবং অনুভূমিক এই ফাটল তৈরি হয়। আর পরবর্তীকালেতে ওই ফাটল বরাবর শিলাস্তর এই স্তম্ভ বা চায়ের আকারেতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো দেখো পাশের এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এইখানেতে এই যে আবহবিকার যেটা হয়েছে, দেখো এই যে শিলাস্তরগুলোতে এই যে ফেটে গেছে, ফেটে এরকমভাবে যে হাঁ হয়ে গিয়েছে, দেখো এক একটা শিলা একদম স্তম্ভের আকারেতে খণ্ডীকৃত হয়ে পড়েছে। তো এই যে প্রক্রিয়াটা এইভাবে হয়ে থাকে, এই প্রস্তরচায়ী খণ্ডীকরণ, অর্থাৎ এই শিলাস্তর এক একটা এরকম বড় বড় স্তম্ভ বা চায়ের আকারে কালক্রমে খণ্ড খণ্ড হয়ে পড়ে। এরপরেতে আসছি হচ্ছে এই স্বল্পমোচন যে প্রক্রিয়াটি, যান্ত্রিক আবহ বিকারের খুব উল্লেখযোগ্য একটি প্রক্রিয়া হচ্ছে এই স্বল্পমোচন বা এক্সফোলিয়েশনস। তো এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে, এই যে উষ্ণ মরুভূমিতে তাপের কুপরিবাহী শিলা এই সমকেন্দ্রিক স্তরযুক্ত এবং সমসত্ব বিশিষ্ট হলে উপরের স্তরটি নিচের স্তর থেকে দিনের বেলায় সূর্যের তাপে অধিক প্রসারিত এবং রাতের বেলায় শৈত্যের কারণেতে ঠান্ডার কারণেতে সংকুচিত হয়। এটা মনে রাখবে যে এই যে শিলার যেহেতু তাপের যে কুপরিবাহী হওয়ার দরুন, যখন এই শিলার উপরেতে যখন সূর্যের যখন তাপ পড়ে, এই তাপটা হচ্ছে শিলার এই উপরিপৃষ্ঠেতেই সীমাবদ্ধ থাকে, তো পরিবাহিত হয় না এই তাপটা। এইবারেতে যখন এই দিনের বেলাতে সূর্যের তাপ যখন পড়ে, তখন এই শিলার উপরিপৃষ্ঠটা এই প্রচণ্ড তাপের দরুন প্রসারিত হয়ে যায়। আর সেই তুলনায় নিচের স্তরটা ভিতরের দিকে, শিলার ভিতরের দিকের যে অংশটা, সেই অংশটা অতটা প্রসারিত হয় না, কারণ যেহেতু তাপটা পরিবাহিত হয় না। তো যেটার কারণে এতে এই ঘটনাটা ঘটে। এবারে রাত্রিবেলাতে এর উল্টো রিয়াকশানটা হয়, অর্থাৎ রাত্রিবেলাতে কি হয়, এই উপরিপৃষ্ঠটা যখন কি হয়, যখন সূর্যের তাপ আর যখন পায় না, তখন ঠান্ডা হয়ে পড়ে এবং সংকুচিত হয়। তো এটা মনে রাখবে যে দিনের বেলায় তাপের দরুন শিলার উপরিপৃষ্ঠ প্রসারিত হয়, আবার রাতের বেলাতে কি হয়, ওই ঠান্ডার কারণেতে শিলার উপরিপৃষ্ঠ সংকুচিত হয়ে যায়। এর ফলেতে দেখো এই যে ঘটনাটা, এই ঘটনাটা যখন বছরের পর বছর যখন ক্রমাগত ঘটতে থাকে একই রকমভাবে, তখন কি হয় না, এই শিলাস্তূপের বাইরে থেকে ভিতরের দিকে একটি অসম তাপীয় ঢাল সৃষ্টি হয়। আর বহুদিন ধরে এইভাবে উপরের স্তরগুলি ক্রমাগত এই প্রসারণ ও সংকোচনের ফলেতে এই পেঁয়াজের খোসা ছড়ানোর মতো মূল শিলাদেহ থেকে খসে পড়তে থাকে। আর যেটাকে বলা হয় হচ্ছে স্বল্পমোচন। স্বল্প মানে হচ্ছে ছাল। তো ছাল ছাড়ানো, যেরকম দেখবে যে আমরা যখন পেঁয়াজ ছাড়াই,
তখন পেঁয়াজের এক একটা যে খোসা আছে স্তব যেগুলো, সেগুলোকে আমরা এক এক করে ছাড়ালে যেরকম পেঁয়াজটা আস্তে আস্তে দেখবে যে লাস্টে যে যখন যত ভিতরের দিকে আমরা যাবো তত গোল হতে থাকবে পেঁয়াজটা। তো শিলার ক্ষেত্রে ঠিক এরকমই ঘটনা ঘটে, যে এই উপরের স্তরগুলো যখন এরকমই খোসা ছাড়ানোর মতন যখন এই মূল শিলাদেহ থেকে যখন খুলে খুলে পড়ে যায়, তখন আস্তে আস্তে কী হয়, এই শিলাস্তর মানে শিলাটা আস্তে আস্তে গোলাকৃতি প্রাপ্ত হয়ে থাকে, যে কারণে এটাকে এই অনিয়ন ওয়েদারিং বলা হয়ে থাকে। তো এইভাবে এই স্বল্পমোচন প্রক্রিয়াটা ঘটে থাকে। এরপরেতে আসি হচ্ছে দেখো এই ক্ষুদ্র কণা বিসরণ বা গ্রানিউলার ডিসইন্টিগ্রেশন, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে দেখো, এই যে মরু অঞ্চলেতে কি হয়, এই বিষম সত্ত্ব শিলার বিভিন্ন খনিজের রং বৈশিষ্ট্য ও প্রকৃতি ভিন্ন ভিন্ন হওয়ায় এই তাপ গ্রহণ ও বর্জন ক্ষমতা আলাদা হয়। তো বিষম সত্ত্ব মানে যখন একটা শিলা বিভিন্ন রকম খনিজ দিয়ে যখন তৈরি হয়ে থাকে এবং প্রত্যেকটা খনিজেরই যে তাপ গ্রহণ করার যে ক্ষমতা সেটা আলাদা আলাদা হয়, যেটার ফলেতে কি হয়, এই মরুভূমিতে বিশেষত উষ্ণ মরুভূমিতে এই বিষম সত্ত্ব যেসব শিলাগুলো থাকে সেই শিলাগুলোর এই তাপ গ্রহণ এবং বর্জন ক্ষমতা আলাদা হয়, ফলে দিন ও রাতে এই বিভিন্নভাবে এটা প্রসারিত এবং সংকুচিত হয়। আর শিলারূপ মানে এবার শিলায় প্রবল পীড়ন সৃষ্টি হলে কি হয়, এই দুপুর বা বিকেলেতে এই খনিজের সংযোগস্থল বরাবর এই পিস্তলের গুলি ছোড়ার মতো শব্দ করে ফেটে শিলাটি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে থাকে। তো যেটাকে এই ক্ষুদ্র কণা বিসরণ বলে। বিভিন্ন যে উষ্ণ মরুভূমি আছে, এই উষ্ণ মরুভূমিতে কি হয়, এই বিকেলের দিকেতে গুলি ছোড়ার, বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দের মতন আওয়াজ হয়। তো ওই যে আওয়াজটা হয়, এই যে শিলা হয়, এই শিলারগুলো হচ্ছে ফেটে যায়। এই সংকোচন প্রসারণ যখন এই শিলার একটা সহ্য সীমা বা অতিক্রম যখন করে যায়, বিশেষত এই বিষম সত্ত্ব শিলাগুলোর ক্ষেত্রে এরকম ফেটে যাওয়ার ঘটনাটা ঘটে। এবং ফেটে কি হয়, এই বড় শিলাগুলো আরও ছোট ছোট এবং ছোটগুলো আরও ছোট খণ্ডেতে পরিণত হয় এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে পরিণত হয়, যেটাকে বলা হয় হচ্ছে এই ক্ষুদ্র কণা বিসরণ। এরপরে দেখো আর একটা হয়, সেটা হচ্ছে যে গণ্ডশিলা বিদরণ বা বোল্ডার ক্লিভিং, যেটাকে বলা হয়ে থাকে। তো এটা দেখো কিভাবে হয়, যে অনেক সময় এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত শিলার মধ্যে কোনো বড় বোল্ডার এর অর্ধেক অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে ওই অংশ তাপের প্রভাবে ভেঙে গিয়ে ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একে এই গণ্ডশিলা বিদারণ বা বোল্ডার ক্লিভিং বলা হয়। তো ব্যাপারটা এরকম থাকে দেখো, যে এই যে ভূপৃষ্ঠ থাকে, এই ভূপৃষ্ঠের মধ্যে বা কোনো বড় শিলার মধ্যে মানে শিলা গঠিত অংশের মধ্যে যদি এরকম বোল্ডার থাকে, এরকম বড় বড় ধরো বোল্ডার রয়েছে, যে বোল্ডারের কিছুটা অংশ ভূপৃষ্ঠে এরকমভাবে উন্মুক্ত আছে আর কিছুটা অংশ নিচে এই ভূপৃষ্ঠের মধ্যে মানে ভূ অভ্যন্তরের মধ্যে এরকম গেঁথে রয়েছে। তো সেক্ষেত্রে কি হয়, যে এই বোল্ডার ক্লিভিংয়ের ক্ষেত্রে এই যে অংশটা ভূপৃষ্ঠে এরকম উন্মুক্ত থাকে সেই অংশটা এখান থেকে এরকমভাবে মানে ফেটে মানে আলাদা হয়ে পড়ে। তো এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে গণ্ডশিলা বিদরণ বলা হয়ে থাকে। এবারে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ডার্ট ক্র্যাকিং। তো এখানেতে কি হয় দেখো, যে এই শিলাস্তরে ফাটলের মধ্যস্থিত পদার্থসমূহ সূর্যতাপে উত্তপ্ত প্রসারিত হলে ফাটল রেখা বরাবর শিলা চূর্ণ বিচূর্ণ হয়, যাকে এই ডার্ট ক্র্যাকিং বলা হয়ে থাকে। অর্থাৎ শিলার যে ফাটল থাকে সেই ফাটলের মধ্যে অনেক রকম পদার্থ, যেরকম ধুলো বালি ময়লা থেকে আরম্ভ করে আরও অন্যান্য পদার্থ ওই ফাটলের মধ্যে জমা হয়ে যায় এবং সেগুলো যখন সূর্যের তাপ আসে তখন উত্তপ্ত হয়, ফলে প্রসারিত হয় এবং শিলার মধ্যে চাপের সৃষ্টি করে এবং কালক্রমে দেখা যায় যে ওই ফাটল বরাবর শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ডার্ট ক্র্যাকিং বলা হয়ে থাকে। এবারে দেখো যেটা রয়েছে পরের যে পদ্ধতি বা প্রক্রিয়াটা রয়েছে সেটা হচ্ছে কেলাসন, মানে কেলাস তৈরির মাধ্যমেতে আবহবিকার হয়। তো এটা মূলত দুরকম প্রক্রিয়ার মাধ্যমেতে হয়, একটা হচ্ছে এই তুহিন খণ্ডীকরণ আর একটা এই লবণের কেলাস গঠন। তো প্রথমেতে আসি হচ্ছে এই তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়াটা কিভাবে ঘটে। তো এটা ঘটে হচ্ছে উচ্চ অক্ষাংশ অঞ্চলে, অর্থাৎ তুহিন মানে বরফ। তো বরফ উষ্ণ মরুভূমি অঞ্চলে তো জমবে না কোনোভাবেই, তো বরফ জমবে কোথায় না উচ্চ অক্ষাংশ অঞ্চলেতে। তো উচ্চ অক্ষাংশ অঞ্চলেতে মূলত যে সমস্ত পর্বত আছে সেই সমস্ত পর্বত বা মানে পার্বত্য অঞ্চলে যেখানেতে বরফ জমে সেইখানেতে এই প্রক্রিয়াটা বিশেষভাবে কার্যকরী হয়ে থাকে। দেখো এই যে গ্রীষ্মকালে বা দিনের বেলাতে এই বরফ গলা জল শিলার ফাটলের মধ্যে জমা হয়
আর শীতকালে বা রাতের বেলায় তা জমে বরফে পরিণত হলে আয়তনে 9% বেড়ে যায় এবং শিলা ফাটলের গায়ে প্রচণ্ড চাপ দেয় এবং সেই চাপের পরিমাণ হচ্ছে প্রতি বর্গ সেমিতে 150 কেজির সমান। আর ওই বরফ আবার গলে গেলে চাপ মুক্ত হয়। এইভাবে বরফের দ্বারা শিলা ফাটলে চাপের হ্রাস বৃদ্ধির ফলে শিলার উপরেতে পীড়ন ও টান সৃষ্টি হলে শিলাটি ভেঙে তীক্ষ্ণ কোণযুক্ত শিলাকণায় পরিণত হয়, যেটাকে এই তুহিন খণ্ডীকরণ বলে। তো দেখো পাশের ছবিটা দেখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো এই যে শিলার যে ফাটল রয়েছে, এই ফাটলের মধ্যে কি হচ্ছে, প্রথমে এই বরফ গলা জল জমে, মানে জলটা আর কি এসে জমে এখানেতে, মানে তখনও বরফে পরিণত হয় না। দিনের বেলাতে সেটা হতে পারে কিংবা গ্রীষ্মকালে হতে পারে যখন তাপমাত্রা বেশি থাকে। এবার যখন রাত হয় বা শীতকাল যখন হয় তখন কি হয়, এই যে জলটা আছে, এই তরল যে জল, এইটা জমে তখন বরফে পরিণত হয়। আর আমরা জানি যে যখন জল জমে বরফে পরিণত হয় তার আয়তন বাড়ে। আর বাড়ার দরুন কি হয়, এই যে শিলার যে দুটো যে দেওয়াল রয়েছে, দেখো এই যে এই দিকের যে অংশটা রয়েছে আর এদিকের এই যে অংশটা যেটা রয়েছে, দুদিকেতে প্রচণ্ড চাপ সৃষ্টি করে এবং এটা কালক্রমে যখন প্রতিনিয়ত ঘটতে থাকে তখন দেখা যায় যে এই শিলার যে ফাটল বা দুর্বল যে অংশ যেগুলো রয়েছে সেখানেতে এই বরফ গলা জল ঢুকে বরফে মানে মানে এই জল জমে বরফে পরিণত হয়ে আরও বেশি চাপ সৃষ্টি করে, যেটার কারণেতে ফাটলগুলো আরও বড় হতে থাকে কালক্রমে এবং আস্তে আস্তে কি হয়, এগুলো ভেঙে যায়। এই শিলা ফাটল বরাবর একটা টুকরো টুকরো মানে তীক্ষ্ণ কোণযুক্ত মানে মানে শিলাখণ্ডেতে ভেঙে যেতে থাকে, আলাদা হতে থাকে। তো এটাকে বলা হয় হচ্ছে এই তুহিন খণ্ডীকরণ। এবারেতে আসি হচ্ছে লবণ কেলাস গঠন, অর্থাৎ এই শুষ্ক অঞ্চলেতে এই ভৌম জলেতে দ্রবীভূত লবণ কৈশিক প্রক্রিয়া উপরে উঠে আসে এবং শিলাস্তরে ফাটলেতে লবণের কেলাস গঠিত হয়, ফলে প্রচণ্ড চাপেতে শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং যেটাকে এই লবণ কেলাস গঠন বা এর ফলেতে যে আবহবিকারটা হয়। এক্ষেত্রে লবণের কেলাস তৈরি হচ্ছে, শিলার যে ফাটল রয়েছে সেই ফাটলের মধ্যে লবণের কেলাস জমে যায় এবং সেটা জমে যাওয়ার ফলেতেও শিলা গাত্রেতে চাপ সৃষ্টি হয় এবং কালক্রমে দেখা যায় যে শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। এবারেতে দেখো পরের যে প্রক্রিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে চাপ হ্রাসজনিত প্রক্রিয়া। তো এক্ষেত্রে দুটো প্রক্রিয়াতে এটা ঘটে থাকে, একটা হচ্ছে শিটিং আর একটা হচ্ছে স্প্যালিং। তো শিটিং হচ্ছে দেখো যে শিলাস্তরের উপরেতে এই শিলাচূর্ণ সমূহ প্রাকৃতিক শক্তি দ্বারা অপসারিত হলে নিচের শিলাস্তর উপরকার বোঝাজনিত চাপ মুক্ত হয়ে প্রসারিত হয় এবং ভূত্বকের অনুভূমিক ফাটল সৃষ্টি হয়ে বিভিন্ন স্তরে বা শিটে বিচ্ছিন্ন হয়, যে প্রক্রিয়াটাকে এই শিটিং বলে। অর্থাৎ কোনো শিলাস্তরের ওপরেতে ধরো কিছু জমে আছে অনেক দিন ধরেতে এবং সেই জমে থাকা যে যে ধরো সেটা যদি শিলাচূর্ণ হয় বা অন্য কোনো পদার্থ হয়, সেটা যদি অপসারিত হয়, প্রাকৃতিক শক্তি যেরকম প্রকৃতির যে ক্ষয়কারী যে শক্তিগুলো আছে সেই প্রাকৃতিক শক্তির দ্বারা সেটা যদি অপসারিত হয়ে যায় তাহলে কি হবে, এই নিচেরকার যে শিলা সেই শিলার ওপরে মানে যে শিলাটা ধরো এখানেতে ধরো এটা একটা শিলাস্তর যেটা রয়েছে, এই শিলাস্তরটার ওপরেতে ধরো বিভিন্ন শিলাখণ্ড চূর্ণ এরকম প্রচুর পদার্থ আছে যেটা হচ্ছে এরকমভাবে জমে রয়েছে। এবার সেই জমে থাকাটা যদি এটা অপসারিত হয়ে যায়, ধরো যদি আমি বায়ুর শক্তির কথা যদি বলি, যে বায়ু কি করছে, এই যে পদার্থ যেগুলো রয়েছে এই পদার্থগুলোকে এইখান থেকে অপসারণ করে দিচ্ছে, মানে সরিয়ে দিচ্ছে। এবারে যতদিন এই পদার্থগুলো এই শিলাস্তরটার ওপরেতে যতদিন ছিল ততদিন কি করতো, এটা একটা চাপে থাকতো, এই পদার্থগুলোর যে ভারটা এই ভারের দরুন এই নিচেরকার যে শিলাস্তরটা সেই শিলাস্তরটা চেপে থাকতো, চাপটা থাকতো। এবার যখন এটা অপসারিত হয়ে যাচ্ছে, যখন এটা থাকছে না, এই পদার্থগুলো যখন অপসারিত হয়ে যাচ্ছে সম্পূর্ণ, তখন কি হচ্ছে, এই চাপটা মুক্ত হয়ে যাচ্ছে, মানে ভারটা হ্রাস হয়ে যাওয়ার জন্য চাপটা মুক্ত মানে চাপটা কমে যাচ্ছে। তো সেই সময়তে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে নিচকার যে এই যে শিলাস্তরটা আছে এই শিলাস্তরেতে ফাটল সৃষ্টি হয়ে যায়, মানে ক্র্যাক দেখা দেয়। তো যে ক্র্যাক দেখা দেওয়ার ফলেতে অনেক সময় দেখা যায় যে এই শিটেতে মানে বিভিন্ন এই শিটেতে এটা এই ক্র্যাক বরাবর হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে শিটিং বলা হয়। আর একটা হয় হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে স্প্যালিং। তো দেখো কোনো স্থানেতে এই বরফ স্তর বা শিলাচূর্ণ সঞ্চিত হলে নিচের শিলাস্তর উপরকার মানে বোঝার নিম্নমুখী চাপের প্রভাবে শিলাস্তরের কেন্দ্র থেকে বিভিন্ন দিকে কোনাকুনি ফাটল সৃষ্টি হয়ে শিলাস্তরটি টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, যেটাকে স্প্যালিং বলে। অর্থাৎ এই শিটিংয়ের সম্পূর্ণ বিপরীতটা হচ্ছে, শিটিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চাপটা আছে এই চাপটা মুক্ত হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে, যার ফলেতে ফাটল তৈরি হচ্ছে এবং সেই ফাটল বরাবর আবহ বিকার হচ্ছে।
কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে দেখো এই যে যে শিলাস্তর যেটা রয়েছে এই শিলাস্তরের উপরেতে ধরো কোনো বরফের স্তর এরকম মোটা বরফের স্তর পড়লো সেটা বা অন্য কোনো শিলা চূর্ণ এসে এখানেতে জমা হলো এবং তার দরুন কি হচ্ছে এখানেতে চাপটা মুক্ত হচ্ছে না, এখানেতে চাপটা যুক্ত হচ্ছে, এখানে এই চাপ যুক্ত হচ্ছে, চাপটা আরো পড়ছে এখানেতে। এবার তার ফলেতে কি হচ্ছে এই চাপ পড়ার দরুন এখানেতে এই যে নিচকার যে শিলাস্তর যেটা রয়েছে এই নিচকার শিলাস্তরটা সেই যে উপরকার পদার্থের চাপেতে হচ্ছে মানে ফেটে যাচ্ছে, ফেটে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। তো যেটাকে বলা হচ্ছে স্প্যালিং। তো এই দুভাবে হচ্ছে এই চাপ হ্রাসজনিত প্রক্রিয়াটা হয়। একটাতে আমরা চাপ দেখতে পাচ্ছি চাপ মুক্ত হয়ে যাচ্ছে, আর একটাতে কি হচ্ছে না কোনো পদার্থ সঞ্চিত হওয়ার দরুন চাপটা নিচে পড়ছে, তো সেই নিম্নমুখী চাপের ফলেতে শিলাস্তরেতে ফাটল তৈরি হয়ে আবহবিকার হচ্ছে। এরপরে দেখো বৃষ্টিপাতের প্রক্রিয়ার মাধ্যমেতে শিলাস্তরেতে আবহবিকার হয়। কিভাবে হয় দেখো, প্রথমত হচ্ছে কোমল যে শিলাস্তর দীর্ঘকাল ধরে বৃষ্টির ফোঁটার আঘাতে দুর্বল হয়ে ভেঙে যেতে পারে। দ্বিতীয়ত অনেক সময় শিলামধ্যস্থ খনিজ পদার্থ রাসায়নিক বিক্রিয়া ছাড়াই বৃষ্টির জলের সংস্পর্শে আয়তনে বেড়ে যায় এবং অবশেষে ভেঙে যায়। তৃতীয়ত শিলার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলি বৃষ্টির জলে ভরে যায়, আবার সূর্যের তাপে শুকিয়ে যায়। ক্রমাগত এই আর্দ্রতা ও শুষ্কতার পরিবর্তনে শিলা টুকরো টুকরো হয়ে যেতে পারে। আর 4 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে যে মরু অঞ্চলে অতি উষ্ণ শিলার উপরে যদি হঠাৎ বৃষ্টির জল পড়ে তাহলে শিলা সংকুচিত হয় ও ফেটে যায়। অনেক সময় দেখবে যে যে গরম কোনো জিনিস ধরো যেমন কাঁচের ক্ষেত্রে এটা খুব দেখা যায় যে খুব গরম যে কাঁচ যদি হয়, ধরো সেই কাঁচের উপরেতে যদি আমরা জল দিয়ে দিই, ঠান্ডা জল দিয়ে দিই, তো সঙ্গে সঙ্গে কী হয় কাঁচটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর সেটা শিলার ক্ষেত্রেও হয়। দিনের বেলাতে মরুভূমিতে যে প্রচণ্ড তাপ থাকে তাপেতে শিলা উত্তপ্ত হয়ে পড়ে এবং যদি বৃষ্টি হয় মানে ইয়েতে মরুভূমিতে, তখন কি হয় বৃষ্টির জল দ্বারা শিলাটা ঠান্ডা হয়ে পড়ে, হঠাৎ করে ঠান্ডা হয়ে পড়ে, যার ফলেতে সংকুচিত হয় এবং ভেঙে যায়। তো এইভাবে হচ্ছে এই 4 রকমভাবে বৃষ্টিপাতের ক্রিয়ার দ্বারা শিলাস্তরে আবহবিকার ঘটে থাকে। এরপরে হচ্ছে কলয়েড উৎপাটন যে প্রক্রিয়া এটা রয়েছে সেটা। তো দেখো খনিজ ও জৈব সংমিশ্রণে সৃষ্ট মাটির এক প্রকার আঠালো উপাদান হচ্ছে এই কলয়েড। আর এই কলয়েড ধর্মের জন্য শিলার গায়ে লেগে থাকা মাটি শুকিয়ে পড়ে, মানে শুকিয়ে পড়ে যাওয়ার সময় শিলার গা থেকে কিছু অংশ উৎপাটন করে, একে কলয়েড উৎপাটন বলে। অর্থাৎ এইটা কি হয় দেখো এই যে মাটি যখন শুকিয়ে যায়, শুকিয়ে যখন মানে মানে শিলার গায়ে থেকে যখন পড়ে যায়, তখন এই যে কলয়েড ধর্মের জন্যে ওই যে আঠালো হওয়ার দরুন এই কলয়েড ধর্মের জন্যে ওই শুকিয়ে পড়ে যাওয়া যে মাটিটা আছে সেই মাটিটার সঙ্গে অনেক সময় শিলার গা থেকে কিছু অংশ উৎপাটিত হয়ে যায়, মানে খসে যায়, তো যেটাকেই এই কলয়েড উৎপাটন প্রক্রিয়া বলে। এরপরে দেখো কলিকরণ বলে একটি প্রক্রিয়া রয়েছে, এটাকে স্ল্যাকিং বলা হয়। তো এই সমুদ্র উপকূল বরাবর পর্যায়ক্রমে জোয়ার ভাটা বা সমুদ্র তরঙ্গের প্রভাবে শিলা আর্দ্র এবং সূর্য তাপেতে শুষ্ক হয়, ফলে শিলাস্তরে অসম টান বা পীড়নের সৃষ্টি হয় ও শিলা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এই প্রক্রিয়াটাকে এই কলিকরণ বলা হয়ে থাকে। এরপরে দেখো আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে বুদবুদ জনিত আবহবিকার, অর্থাৎ জলের যে বুদবুদ হয়। তো দেখো এই শিলাস্তরের ফাটলের মধ্যে জলের বুদবুদ প্রবেশ করে ফেটে গেলে তার শিলাস্তরেতে প্রচণ্ড চাপ দিয়ে শিলাকে ফাটিয়ে দেয়। তো এইভাবেও হচ্ছে এই শিলাস্তরেতে আবহবিকার ঘটে থাকে, যান্ত্রিক আবহবিকার ঘটে থাকে। এরপরেতে আমরা যে দ্বিতীয় যে আবহবিকারের যে প্রক্রিয়া যেটা রয়েছে অর্থাৎ রাসায়নিক আবহবিকার, সেটা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আগে জেনে নিই যে রাসায়নিক এই আবহবিকার কিভাবে হয়ে থাকে। দেখো যে প্রক্রিয়াতে এই জল, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ও বিভিন্ন অম্লের প্রভাবে শিলা বিয়োজিত হয়ে রাসায়নিকভাবে পরিবর্তিত হয় তাকে রাসায়নিক আবহবিকার বলে। আর এক্ষেত্রে একটা বিষয় তোমরা লক্ষ্য করে দেখো যে রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে শিলার রাসায়নিক মানে শিলা মধ্যস্থ খনিজের রাসায়নিক পরিবর্তন হয়, শিলা বিয়োজিত হয়, কোনো চূর্ণ বিচূর্ণ হওয়ার মতন ঘটনা এখানে ঘটে না, যেটা যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে আমরা দেখেছি। তো প্রথম যে প্রক্রিয়াটা হয় সেটার নাম হচ্ছে জারণ বা অক্সিডেশন। তো এটা কিভাবে হয় দেখো যে এই যে লোহাযুক্ত শিলায় জারণ প্রক্রিয়াটা ঘটে থাকে, অর্থাৎ যে সমস্ত শিলা লোহা আছে, লোহাযুক্ত খনিজ রয়েছে, সেই সমস্ত শিলার ক্ষেত্রে এই জারণ ক্রিয়া ঘটে।
তো লোহা যখন ফেরাস অক্সাইড রূপে শিলার মধ্যে অবস্থান করে তখন তা ভীষণ কঠিন, কিন্তু জারণ প্রক্রিয়ায় তা যখন ফেরিক অক্সাইডে পরিণত হয় তখন সহজেই শিলা ভঙ্গুর হয়ে পড়ে, আর শিলার উপরেতে হলদে বাদামি ছোপ দেখা যায় যাকে মরচে বলা হয়। তো এই ফেরাস অক্সাইড এই প্রক্রিয়াতে এই লিমোনাইটেতে পরিণত হয়ে থাকে। তো দেখো এই যে শিলার মধ্যে যে লোহাটা থাকে মানে সেটাকে এই যে ফেরাস অক্সাইড বলা হয়, মানে ফেরাস অক্সাইড রূপে থাকে। তো এই ফেরাস অক্সাইডের উপরেতে যখন এই জারণ ক্রিয়াটা হয় তখন সেটা আরও ভঙ্গুর হয়ে পড়ে, আরও মানে এর যে এই ভঙ্গুর হয়ে পড়ে এই ফেরিক অক্সাইডেতে পরিণত হয়, আর যেটা শিলাকেও ভঙ্গুর করে দেয়। তো এইভাবে হচ্ছে এই জারণ ক্রিয়া অর্থাৎ এই অক্সিডেশন প্রক্রিয়াটা হয়ে থাকে। এরপরেতে যেটা রয়েছে সেটা হচ্ছে অঙ্গার যোজন বা কার্বনেশন প্রক্রিয়া। তো দেখো এই যে বায়ুতে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস যেটা থাকে, তো এই কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে এই মৃদু কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে, আর এই অ্যাসিড ভূপৃষ্ঠে চুনাপাথর, ডলোমাইট, ক্যালসাইট প্রভৃতি শিলাকে সহজেই রাসায়নিকভাবে বিয়োজিত করে দেয়। অর্থাৎ এই যে অঙ্গার যোজন যে প্রক্রিয়াটা আমাদের ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত অঞ্চল হচ্ছে চুনাপাথর দ্বারা গঠিত, চুনাপাথর, ডলোমাইট বা ক্যালসাইট দ্বারা গঠিত, এই সমস্ত জায়গাতে এই অঙ্গার যোজন প্রক্রিয়াটা বিশেষভাবে কার্যকরী হয়ে থাকে। আর এই প্রক্রিয়াতে কি হয় দেখো, এই যে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় এবং যা অতি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এরপরে আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে জল যোজন প্রক্রিয়া বা হাইড্রেশন। তো শিলামধ্যস্থ খনিজে এই আণবিক বিশুদ্ধ জল প্রবেশ করলে রাসায়নিক বিক্রিয়া শুরু হয় এবং ওই শিলার গঠন দুর্বল হয়ে পড়ে, ফলে শিলাটি সহজেই আবহবিকার প্রাপ্ত হয়। আর এই অনার্দ্র ক্যালসিয়াম সালফেট জল যোজনের ফলেতে এই ভঙ্গুর জিপসামেতে পরিণত হয়ে থাকে। আর আরেকটাও দেখা যায় সেটা হচ্ছে যে হেমাটাইট ভঙ্গুর লিমোনাইটে পরিণত হয়ে থাকে। তো হেমাটাইট এবং এই যে লিমোনাইট যেটা রয়েছে এটা হচ্ছে লোহার প্রকার, তোমরা নিশ্চয়ই জানো। আর এই লিমোনাইট হচ্ছে একটু নিকৃষ্ট মানের যে লোহা সেটাকে বলা হয়ে থাকে। তো এই হেমাটাইট থেকে লিমোনাইট বা লিমোনাইটেও পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা এটা এই জল যোজনের মাধ্যমেতে হয়ে থাকে বা হাইড্রেশনের মাধ্যমে ঘটে। এরপরেতে আসি হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস বলে যে প্রক্রিয়াটি রয়েছে, অর্থাৎ এই জলের অণু বিয়োজিত হয়ে যে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন গঠন করে তা শিলা গঠনকারী খনিজের ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সঙ্গে বিক্রিয়া ও আয়ন বিনিময় করে আবহবিকার ঘটায়। সাধারণত ফেলসপার ও অভ্রের উপর এই প্রক্রিয়া বিশেষভাবে কার্যকরী হয়ে থাকে। এরপরে দেখো লাস্ট যেটা মানে রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে দ্রবণ বা সলিউশন। তো দেখো এই যে রাসায়নিক আবহবিকারের একটি অন্যতম প্রক্রিয়া হলো এই দ্রবণ বা সলিউশন। বেশ কিছু নরম শিলা খনিজ যেমন এই জিপসাম মানে হ্যালাইট, সন্ধব লবণ প্রভৃতি জলের সংস্পর্শে এসে সহজেই দ্রবীভূত হয়ে যায়, আর যেটাকে বলা হয় হচ্ছে এই দ্রবণ। এর ফলেতে শিলার রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটে, এই রাসায়নিক আবহবিকারকে ত্বরান্বিত করে থাকে। এবারেতে আসবো হচ্ছে জৈবিক আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং। তো জৈবিক আবহবিকার কাকে বলে না, এই জীবজগৎ দ্বারা যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হওয়াকে এই জৈবিক আবহবিকার বলে। এক্ষেত্রে সম্পূর্ণ উদ্ভিদ এবং প্রাণীর দ্বারা অর্থাৎ জৈব জীবজগৎ দ্বারা এই শিলাস্তরেতে আবহবিকার ঘটে থাকে। প্রথমেতে আলোচনা করব হচ্ছে এই জৈব যান্ত্রিক আবহবিকার যেটা সেইটা সম্পর্কে। তো এটা দেখো তিনভাবে হতে পারে। একটা হচ্ছে যে উদ্ভিদ দ্বারা জৈব যান্ত্রিক আবহবিকার। এক্ষেত্রে কীভাবে হয় না, যে শিলাস্তরের উপর কোনো গাছপালা জন্মালে ওই গাছের শিকড় শিলা মধ্যস্থ ফাটলের মধ্যে প্রবেশ করে শিলাস্তরকে ফাটিয়ে দেয় এবং শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে। পাশের ছবিটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানেতে এই শিলাস্তরের মধ্যেই বড় বড় যে গাছের শিকড়গুলো এর মধ্যে প্রবেশ করেছে এবং সেই প্রবেশের ফলেতে কি হয়েছে, এই শিলা একদম ফেটে গিয়েছে, শিলাকে ফাটিয়ে দিয়েছে। তো এরকমভাবে তোমরা এও দেখতে পারো, দেখবে যে এই যে আমাদের গ্রামের দিকে দেখবে যে অনেক বট বা অশ্বত্থ গাছের যে গোড়া থাকে সেগুলো বাঁধানো থাকে, বা কোনো বড় গাছের গোড়া বাঁধানো থাকে, এবং সময়ের সঙ্গে সঙ্গে দেখবে যে ওই গাছের যে গোড়াটা থাকে বাঁধানো সিমেন্ট দিয়ে সেটা ফেটে যায়। তো এই যে ফেটে যাওয়ার যে কারণটা, গাছটা যত সময়ের সঙ্গে সঙ্গে বড় হয় ও শিকড়গুলোকে যত মাটির মধ্যে চালাতে থাকে, আরও গভীরে প্রবেশ করতে থাকে, তখন সেগুলো তো বড় হচ্ছে, শিকড়গুলো বড় হচ্ছে, তো তার যে চাপটা সেই চাপেতে
দেখা যায় যে ওই যে বাঁধানো যে গোড়াটা যেটা রয়েছে সেটা ফাটিয়ে দেয়। তো শিলার ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাপারটা ঘটে থাকে। শিলার ফাটলের মধ্যে যখন গাছের এই শিকড় আস্তে আস্তে প্রবেশ করে, শিকড়গুলো যখন আরও বড় হয়, আরও বেশি পরিমাণেতে চাপ সৃষ্টি হয় এবং সেই চাপের ফলেতে কি হয়, শিলাস্তর ফেটে যায় এবং যেটা আবহবিকারকে ত্বরান্বিত করে। এরপর দেখো প্রাণীর মাধ্যমেতে কিভাবে জৈব আবহবিকার ঘটছে। দেখো এই যে বিভিন্ন যে প্রাণী যেগুলো থাকে, যেমন এই কেঁচো, ছুঁচো, ইঁদুর, খরগোশ বা পেইরি, কুকুর ইত্যাদি প্রাণী এবং নানা প্রকার কীটপতঙ্গ এই শিলার উপর মধ্যে গর্ত করে, মাটিকে আলগা করে দেয়। তো এই শিলার মধ্যে গর্ত করে থাকার দরুন কি হচ্ছে, এই শিলাস্তরেতে আবহবিকার হয়ে থাকে। তাহলে মানুষের কার্যাবলীর দ্বারাও হচ্ছে মানে আবহবিকার হয়ে থাকে। কিভাবে দেখো, এই যে রাস্তা নির্মাণ, কৃষিকাজ বা খনিজ দ্রব্য উত্তোলন বা বৃক্ষছেদনের ফলেতেও শিলার এই আবহবিকার হয় এবং এই যে যে কাজগুলো মানুষ করে থাকে আর কি, তো এর মাধ্যমেতে এই শিলা চূর্ণ বিচূর্ণ হয়, যেটা আবহবিকারকে ত্বরান্বিত করে। এরপরে দেখো লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে জৈব রাসায়নিক আবহবিকার। তো এখানেতে কিভাবে হয় দেখো, যে শিলার উপরেতে অনেক সময়তে হচ্ছে মস, লিচেন, শৈবাল ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ জন্মায়। তো এখানেতে এরা কি করে, এই শিলাস্তরের উপরিভাগেতে এই জল মানে আটকে রাখে, মানে এই সমস্ত উদ্ভিদ এমনভাবে জন্মায় যে এখানেতে যদি কোনো জায়গায় জন্মায় তাহলে এরা কি করে, জলটাকে ধরে রাখে, শিলাস্তরেতে উপরিভাগেতে জলটা জমে যায়। তো এই সমস্ত এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে উদ্ভিদ কোনো কোনো ক্ষেত্রে পচে গিয়ে যখন ধরো এগুলো মরে যাচ্ছে, তখন কি হয়, ওই যে জমা জলটা ওদের ওই যে মানে যেখানেতে এই উদ্ভিদগুলোর একটা সমাগম দেখা যায় শিলাস্তরের উপরেতে, সেখানেতে জলটা যেহেতু আটকে থাকে, একটা ভিজে ভাব থাকে শিলাস্তরের উপরেতে। তো যখন এই উদ্ভিদগুলো যখন মারা যায়, তখন ওই যে জমা জল আছে সেই জমা জলেতেই এই উদ্ভিদগুলো পচতে থাকে এবং পচে গিয়ে কি হয় না, এই যে হিউমাস সৃষ্টি করে। আর এই হিউমাসের উপরেতে মানে হিউমাসের উপরেতে এই বৃষ্টির জল পড়লে এই হিউমিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের সৃষ্টি হয়ে থাকে। আর এই হিউমিক অ্যাসিড কি হয় না, এই যে ব্যাসল্ট, ম্যাগনেসিয়াম, ফেলসপার বা সালফার যৌগ দ্বারা গঠিত শিলাস্তরেতে খুব দ্রুত রাসায়নিক আবহবিকার ঘটিয়ে থাকে। তো এইভাবে হচ্ছে এই যে জৈব রাসায়নিক আবহবিকারটা ঘটে, অর্থাৎ জীবজাত দেহের পচনের ফলেতে যে হিউমিক অ্যাসিড উৎপন্ন হয়, সেই হিউমিক অ্যাসিড দ্বারা শিলা যখন রাসায়নিকভাবে বিয়োজিত হয়, তখন সেটা এই জৈব রাসায়নিক আবহবিকারের মধ্যে পড়ে। তো এই হচ্ছে সমস্ত আর মানে আবহবিকার, মানে যেভাবেতে শিলাস্তরেতে বিভিন্ন পদ্ধতিগুলোর মাধ্যমে আবহবিকারের এই শিলাস্তরেতে আবহবিকারগ্রস্ত হয়, অর্থাৎ শিলা যান্ত্রিকভাবে, রাসায়নিকভাবে এবং জৈবিক উপায়েতে যে চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয়, তার সামগ্রিক যে আলোচনাটা সেটা। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।